নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ প্রায় 4 দিন পরে আপনাদের সাথে আজকে দেখা হচ্ছে। মাঝখানে বেশ কয়েকটা দিন কাজের মধ্যে এতটা ব্যস্ত ছিলাম, ইউটিউবে কিছুতেই সময় দিয়ে উঠতে পারছিলাম না। আর 1-2 দিন পরে মেয়েকে নিয়ে ভেলোর যাচ্ছি, সেই কারণে অনেকটা কাজের চাপ মাথায় ছিল। তাছাড়াও না, মেয়েকে নিয়ে এদিক ওদিক একটুখানি ছোটাছুটি করতে হচ্ছিল, সারাটা দিন বাইরে বাইরে কেটে যাচ্ছিল। রাত্রিরে এসে এতটাই শরীরটা ক্লান্ত থাকতো যে ভিডিও এডিট করে ভয়েস দেওয়া সময় করে উঠতে পারতাম না। তো সেই কারণে ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার পুনরায় নিজের মধ্যে একটুখানি শক্তি নিয়ে আবার আপনাদের মাঝখানে ফিরে আসবো। আসলে মাঝখানে কয়েকটা দিনও না নিজেকে বড্ড বেশি শূন্য বলে মনে হচ্ছিল। নিজের ভেতরটা ফাঁকা থাকলে আপনাদেরকে ঠিক কী দেবো বুঝে উঠতে পারি না। আর আমি যখন নিজে কিছুই বুঝে উঠতে পারি না, তখন মনে হয় কয়েকটা দিন সব কিছু থেকে একটু দূরে থাকি। তো একটু দূরেই ছিলাম, আর এখন এই যে আপনাদের মাঝখানে আবার ফিরে এসেছি। জানি না সামনের কয়েকটা দিন আবারও হয়তো এরকম দিন আসতে পারে, আমি হয়তো ঠিকঠাক টাইমে আপনাদের কাছে ভিডিও দিয়ে উঠতে পারবো না। তবে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাকে প্লিজ ভুলে যাবেন না। আপনাদের মনের কোণে কোথাও একটুখানি ছোট্ট জায়গা দেবেন। আমি আপনাদের মাঝখানে ঠিক কোনো না কোনো সময় ফিরে আসবো। তবে চেষ্টা করব ওখানে গিয়ে যাতে একটুখানি ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার ভিডিও করার অনুপ্রেরণা হয়তো আরও একটুখানি বেড়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর আপনারা যারা এখন থেকে আমার ভিডিও দেখছেন, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো বন্ধু হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে সকালবেলা যখন স্নানে গিয়েছি তখন কিন্তু মোটামুটি 10টা মতো বাজে। মেয়েকে কি খেতে দেবো চিন্তা করে উঠতে পারিনি, যেহেতু সকালবেলা বাসি জামা কাপড়ে ছিলাম। তো ওকে একটুখানি ড্রাই ফ্রুটস, পিনাট বাটার, বিস্কিট সমস্ত কিছু দিয়ে বসিয়েছিলাম। আজকাল আবার না মেয়ে একদমই খেতে চাইছে না। এই কয়েকদিন আগে অবধি খাবার দাবার মোটামুটি যাই হোক করতো, তবে মাঝখানে বেশ কয়েকটা দিন ওর খাবার দাবার কিন্তু বড্ড বেশি কমে গিয়েছে। তো সেটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। এমনিতেই বাচ্চাদের মধ্যে না এরকম একটা টেন্ডেন্সি দেখা যায়, ওরা মাঝে মধ্যে দেখা যায় খুব খাওয়া দাওয়া করে, আবার মাঝে মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আবার 1 মাসও কিন্তু ওদের খাওয়ার দাওয়ার একদম কমে যায়। আমার মেয়েরও এরকম একটা সময় চলছে। আর বাচ্চারা না খেলে দেখবেন মায়েদের মন মেজাজ এমনিতেও ভালো থাকে না। সারাটা দিন মোটামুটি বাচ্চা আমার কি খাবে, ওকে কিভাবে খাওয়াবো, ওই নিয়েই আমার দিন কেটে যাচ্ছে। ওকে খাওয়াতে বসলেই না আমার মনে হচ্ছে আমি কি করে ওকে 2টো গাল ভাত বা একটু খাবার দাবার দিতে পারি। তো সকালবেলা ওইটুকু খাবার দিয়ে বসিয়েছিলাম। স্নান করে আসার পরে দেখি যেইকে সেই একটুখানি পিনাট বাটার খেয়েছে। তো এদিকে কিন্তু আমি ভাত আর ডালটা বসিয়েছি, আর তার সাথে একটুখানি শিম সেদ্ধও করতে দিয়েছি। তো এইটুকু করতে দিয়ে আমি এখন ঠাকুরের কাছে পুজো করতে চলে এসেছি। ভাবছি পুজোটা করে দিয়ে মেয়েকে আবার খাইয়ে নেব, কারণ ওকে খাওয়াতে নিয়ে গেলেই না কিভাবে 1-1.5 ঘন্টা সময় কেটে যাবে আমি কিছুতেই টের পাবো না। সেই কারণে ভাবলাম পুজোটা সেরে নিই, তা না হলে পুজো করতে অনেকটা লেট হয়ে যাবে, দুপুরও গড়িয়ে যেতে পারে। তো সেই কারণে পুজোটা সেরে নিচ্ছি। আর এই যে থালা বাসনগুলো একটু ঝটপট ধুয়ে নিচ্ছি, ঠাকুরের সামনেটাও ভালো করে মুছে চলে এসেছি। আর আমার মেয়ে কিন্তু এখন থেকেই খুব কান্নাকাটি করছে, আমার পেছনে ঘোরাঘুরি করছে। আসলে সকালবেলা না বাচ্চা যদি ঠিকঠাকভাবে না খায়, এক তো ওদের পেটে একটা খিদে থাকে, তার উপরন্তু মাকেও একদম ছাড়তে চায় না। আমার সাথে আজকাল এই জিনিসটা এতটা বেশি হচ্ছে যে আমার চোখের সামনাসামনি আছে সে ছাড়া হয়তো কাউকেই আমি এই কথাটা বলে বোঝাতে পারবো না। বাচ্চা বড় করা সত্যি কথা এতটা কঠিন কাজ, সেটা হয়তো নিজে মা না হলে বুঝতে পারতাম না। প্রতিনিয়ত মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতে থাকে, বাচ্চাটাকে কি খাওয়াবো, কিভাবে ওর পেটটা ভরিয়ে রাখবো, কিভাবে ওর মনটা ভালো রাখবো, সব কিছু নিয়ে না সারাটা দিন কিভাবে কেটে যায় বুঝে উঠতে পারি না। নিজের জন্য সময় দেওয়া তো দূর কথা, নিজের কি হচ্ছে সেটুকুও হয়তো টের পাই না। শরীর খারাপ হলেও হয়তো মাঝে মধ্যে সেটাকে উপেক্ষা করে যেতে হয়। তো যাই হোক, আমি কিন্তু এখন পুজো করতে চলে এসেছি। কোনো রকম ওকে ভুলিয়ে ভালিয়ে বসিয়েছি আমার কাছে। আর আজকের দিনটা ছিল না একদম 1 জানুয়ারি, আর এই বিশেষ দিনে সকালবেলা গোপালকে একটু জয়নগরের মোয়া দিয়ে ভোগটা দিয়েছি। তো মোয়াটা না জয়নগর থেকে তো আনা নয়, আমাদের এই লোকাল মার্কেটেই বানানো। তো শীতের এই প্রথম মোয়া বলতে পারেন বাড়িতে এসেছে। আমরাও কিন্তু এই শীতে মোয়া একদমই টেস্ট করিনি, ভাবলাম গোপালকে ভোগ দিয়ে তারপরে মোয়াটা খাবো। আর আগের একটা কোনো ভিডিওতে সুস্মিতা আমাকে বলেছিলে তুমি যখন কাজ করবে মেয়েকে নিচে বসিয়ে রাখবে। তোমার কথাটা শুনে না আজ থেকেই আমি চেষ্টা করছি ওকে নিচে বসিয়ে রেখে কাজ করার জন্য। এখানটায় বসিয়ে তো রেখেছি, তবে মাঝখানে ওকে খাওয়ার জিনিস, খেলার জিনিস অনেক কিছু হাতের কাছে দিতে হয়েছে। সবজিটা আজকে নিচে বসেই কাটছি, কালকে রাত্রেবেলা সবজি কেটে রাখা হয়নি।
আগেও বলেছিলাম আমি আজকাল করে রাতে আর সবজি কেটে রাখি না, মাঝে মধ্যে নিজের কাজের রুটিনে একটু আধটু চেঞ্জ করতে দেখবেন বেশ ভালোই লাগে। প্রত্যেক দিন গতানুগতিকভাবে একই রকম কাজ করতে কারোরই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না একদম। আমি 15 দিন 1 মাস ছাড়া ছাড়া নিজের রুটিনে একটু আধটু চেঞ্জ করে থাকি, তবে খুব বেশি চেঞ্জেস নয়। ছোট বাচ্চা থাকলে একই রুটিনে কাজ তো আপনাকে কিছু বছর করতেই হবে, তো সেই কারণে একটু আধটু চেঞ্জ করি। সকালবেলা উঠে এই কয়েকটা সবজি কেটে নিয়েছি, ফ্রিজের ভেতরে খুব একটা বেশি সবজি নেই, যে কয়েকটা ছিল আজকে মোটামুটি রান্না করে শেষ করে দেবো, বাদ বাকি পরের সপ্তাহের জন্য আজকে সন্ধ্যাবেলা বা কালকে গিয়ে বাজার করব ভাবছি। আজকে যেহেতু 1 জানুয়ারি, সেই কারণে ভেবেছি টুকটাক কিছু রান্নাবান্না করব, যদিও জানি না কতটা রান্না করে উঠতে পারবো, তো প্রিপারেশনটা করে রাখছি, যতটা পারবো ততটাই করব আর কি। তো এখানটা আলু সেদ্ধ করতে দিচ্ছি, কারণ একটুখানি আলুর দম বানাবো, তার সাথে একটু ফ্রাইড রাইসও বানাবো। আর এদিকে কিন্তু তার ফাঁকে কয়েকটা আমি ভাজাভুজি করে নিয়েছি, একটু মূলো ভেজেছি, তার সাথে একটুখানি বেগুন ভেজেছি। তবে আজকে বেগুন ভাজাগুলো দেখুন কত পাতলা পাতলা হয়েছে। আমি একটু মোটা করে বেগুন ভাজবো ভাবছিলাম, তবে ওই বেগুন ভাজাতে এত তেল যায় না, সে কারণে একটু পাতলা পাতলা করেই ভেজেছি। দেখতে খুব একটা ভালো না হলেও খেতে মোটামুটি চলে যাবে আর কি। এদিকে নিজের রান্না করব না মেয়ের সাথে খেলবো কিছুতেই বুঝে উঠতে পারছি না। একদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, নিজের রান্নাটা যেই না শুরু করব, মেয়ে কিন্তু পায়ের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, ওর সবজিগুলো আমাকে এখন কেটে দিতে হবে। তো প্রত্যেকটা সবজি এনে আমাকে দেখাচ্ছে আর নাম জিজ্ঞেস করছে, তার সাথে আমাকে কেটেও দিতে হচ্ছে, আর রান্না করে মাঝে মধ্যে আমাকে এরকম খেতে দিতে আসছে। তো যাই হোক, ওর সাথে তাল মিলিয়েই আমার রান্নাবান্নাটা এদিকে শুরু করে দিতে হয়েছে, তা না হলে খেলতে বসলে রান্নাও শেষ হবে না। আর আজকে কিন্তু দুপুরবেলা আমি একটা মিক্স ভেজও বানাচ্ছি, এর মধ্যে একটু আলু রয়েছে, বিট, গাজর, শিম রয়েছে, অল্প একটুখানি মটরশুঁটি রয়েছে, আর তার সাথে বিনস, মানে আমার কাছে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ বানিয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে সবজিটাকে তুলে দিয়েছি, তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে আমি সবজির সাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়েছি। আর ততক্ষণে কিন্তু এদিকে মেথি শাকগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই মেথি শাকটাকে আমি মোটামুটি 7 দিন মতো স্টোর করে রেখেছিলাম, আর 7 দিন পরে দেখুন মেথি শাকগুলো কিন্তু একদম আগের মতো ফ্রেশ রয়েছে। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এটাকে কেটে নিয়েছি কুচি কুচি করে, একদম ছোটো ছোটো করে কাটলে কিন্তু পরোটার টেস্ট খুব ভালো হয়। ও হ্যাঁ, আজকে তো বলাই হয়নি মেথি শাক দিয়ে কী বানাচ্ছি। আজকে কিন্তু মেথি শাকের পরোটা বানাচ্ছি। এই মেথি শাকের পরোটা না বিভিন্ন রকমভাবে বানানো যায়, তবে আজকে আমি যেরকমভাবে বানিয়েছি আপনাদের সাথে সেই পদ্ধতিটা শেয়ার করলাম। পরের কোনো ভিডিওতে আরও নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মেথি শাকের পরোটা বানিয়ে তার ভেতরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্টাফিং দিয়ে পরোটাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলতে পারেন। তো পরে কোনো দিন সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানটায় কিন্তু শাকটাকে কেটে নিয়েছিলাম, তারপরে অল্প একটুখানি জোয়ান দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কুচি করে দিতে পারেন, তবে আমার মেয়ে খাবে বলে আমি তো দিই না। আর একটুখানি আদাকে কুচিয়ে দিয়েছি, আর একটুখানি ধনে পাতা দিয়েছি, টক দইও দিয়েছি। টক দইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, টক দই দিলে পরোটার টেস্ট খুব বেশি ভালো হয় আর অনেকটা নরমও হয়। আর তারপরে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এর ভেতরে আটা দিয়ে ওই স্টাফিংটার সাথে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু জল দিতেও পারেন, তা না হলে অল্প একটু দুধ দিয়েও আটাটাকে মাখতে পারেন। তো আমি জল দিয়েই মেখেছিলাম, আর ওটাকে ভালো করে মেখে আমি সাইডে রেখে দিয়েছি। আর নুনটা কিন্তু ওই শাকের সাথে না মেশালেই ভালো হয়, যখন আটাটা দেবেন তখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে পারেন। আর এখানটায় কিন্তু আমার এই মিক্স ভেজটা একদম রেডি হয়ে গিয়েছে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে যেতেই তার ভেতরে আমি অল্প একটুখানি সবজি মশলা দিয়েছিলাম, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাখো মাখো করেই আমি ওটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে না একটু শিম ভর্তা বানালাম, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে সেদ্ধ করে রাখা শিমটাকে ভালো করে ম্যাশ করে ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর আরেক দিকের কড়াইতে না আমি ফ্রাইড রাইস বানাবো বলে তেলের ভেতরে একটুখানি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা দিয়েছিলাম। আর তারপরে না এদিকের কড়াইতে যেই না আমি আলুর দমটা বানাতে এসেছি, আমি কিন্তু এদিকের কড়াইটার কথা একদম ভুলে গিয়েছিলাম। অনেকক্ষণ পরে দেখছি যে ফোড়নটা দিয়েছি সেটা একদমই ভাজা ভাজা হয়নি, তারপরে দেখলাম গ্যাসটা চালাতে ভুলে গিয়েছি। আসলে যেদিনে করে না তাড়াহুড়ো করে রান্না করি, মাঝে মধ্যে এই জিনিসটা আমার সাথে হতে থাকে। আমি হয়তো কখনো গ্যাস চালাতে ভুলে গিয়েছি, বা একটা কড়াইতে একটা রান্না বসিয়ে ওদিকের কড়াইতে মন দিয়েছি, এদিকে একটুখানি পুড়ে গিয়েছে হয়তো। তো এই ধরনের ছোটোখাটো ভুল আমাদের মতো প্রত্যেকটা গৃহিণী হয়তো করে থাকি। আমরা কিন্তু কেউই নিজেদের লাইফে পারফেক্ট নই। আপনারা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেগুলো পড়ে আমি শুধু
হাসি আর ভাবি যে আমি কিন্তু আপনাদের মতোই একটা সাধারণ বাড়ির একটা সাধারণ মেয়ে। তো আপনারাও যেরকমভাবে কাজবাজ করেন আমিও কিন্তু সেরকমভাবে করি। আমি আপনাদের কারোর থেকে খুব বেশি ভালো নই বা একদম কোনো দিক থেকে পারফেক্ট নই। তো আপনারা আমাকে তা সত্ত্বেও এত ভালোবাসা দেন, সেটা কিন্তু দেখে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা কেউ কখনো চাইলে পারফেক্ট হতেও পারবো না, কারণ ভগবানের সৃষ্টির মধ্যে কিন্তু ভুল ত্রুটি অবশ্যই থাকবে, আর সেগুলোকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আর এদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু আমার পাশে আমার মেয়েও চলে এসেছে। ওকে ওর বাবা উঠে স্নানও করিয়ে দিয়েছে, আর নতুন একটা সুন্দর জামা পরিয়েছে, ওইটা আমাকে এসে দেখাচ্ছিল। তো ওকে যেই না আমি বলেছি আমি ভিডিও করব, তুমি একটুখানি সামনে দাঁড়াও, তো আপনাদেরকে একটু ডান্স করেও দেখাচ্ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। ওই ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। সবজিটা ভাজা হতেই আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছিলাম, একটু লবণ, গোলমরিচ আর একটু চিনি দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি। আর আলুর দমের রেসিপি তো আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না। আর এখন কিন্তু ফাইনালি আমি একটু মেথির পরোটা বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা ডিউটিতে যাবে, সেই জন্য না ওকে একদম বিকেল আর রাতের রান্নাটা করে দিচ্ছি। তো বিকেলের জন্য একটু ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে দেবো, আর রাতের জন্য একটু মেথির পরোটা দিয়ে দেবো। এই মেথির পরোটা শীতের সময় খেতে আমার এতটা ভালো লাগে, আমি কি বলবো। আমাকে যদি কেউ প্রত্যেক দিন মেথির পরোটা বা বিভিন্ন ধরনের পরোটা এই শীতের সময় খেতে দেয়, তাহলে আমি খুশি খুশি ভাত ছেড়ে পরোটা বা রুটি খেতে রাজি রয়েছি। তবে ওই যে মানুষের মন সবসময় একই রকম থাকে না, কখনো কখনো ভাত খেতে খুব ইচ্ছে করে, কখনো কখনো আবার ভাতের দিকে একদমই মন যায় না, মনে হয় শুধু পরোটা খাই। এখন আমার ওই দিনটাই চলছে, ভাত খেতে একদমই ভালো লাগে না। রুটি খেতে তো আমি একদমই পছন্দ করতাম না, তবে এই পরোটা খেতে কিন্তু আমার এই শীতের সময় বেশ ভালো লাগে। গোপালের জন্য খাবার দিয়েছিলাম, আমার মেয়ে না আজকে আবার গোপালের থালা থেকে খাবার উঠিয়ে খেয়ে নিয়েছে গোপালকে দেওয়ার আগে। সেই কারণে আবার গোপালকে নতুন করে খাবার দিয়ে এলাম, মানে প্রসাদ দিয়ে এলাম। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য টিফিন বক্সটাও একবারে রেডি করে রেখে দিচ্ছি। একটু আগে আপনাদেরকে বলছিলাম না, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভুল ত্রুটি থাকে, আর এটাই আমাদের ঈশ্বরের সৃষ্টি। তবে কি জানেন, ভুল ত্রুটির সাথে সাথে কিন্তু আমাদের সবার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। তো আমরা যেই গুণগুলোকে বেশি প্রকাশিত করি, সেই মানুষ হিসেবে কিন্তু অন্যান্য মানুষের কাছে পরিচিতি পাই। কিন্তু আমরা চাইলেই না আমাদের সেই খারাপ গুণগুলোকে ঢাকা দিয়ে ভালো গুণের বেশি প্রকাশ করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের লাঞ্চটাও হয়ে গিয়েছে। তো এখন না আপনাদেরকে ওই মেথির পরোটাগুলো একবার দেখাচ্ছিলাম কতটা সফট হয়েছে। আমরা যদিও সন্ধ্যাবেলা করে খেয়েছি, তবে সন্ধ্যাবেলাও অবধি না ভীষণই ভালো ছিল। আপনারা চাইলে কিন্তু শীতের সময় এই মেথির পরোটা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন। আর ট্রাই করলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভালো জানাবেন, আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও জানাবেন, তাহলে আমি পরের বারে রেসিপিগুলোকে আর একটু ইমপ্রুভ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর তার সাথে রান্নাঘরটা ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। বেসিনটাকে ধুয়ে এই টাওয়ালটাকে একটু হাতে ভালো করে কেচে নিলাম আর কি। প্রত্যেক দিন তো গরম জলে কাচার সুযোগ হয় না, তো যেদিনে করে গরম জলে ধুতে পারি না সেদিনে করে একটুখানি ডিটারজেন্ট দিয়ে বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর আজকে না লিভিং রুমটা একটু ক্লিন করলাম। যবে থেকে লিভিং রুমটা এরকমভাবে সাজিয়েছি কার্পেট টার্পেট দিয়ে, তবে থেকে এখানে কাজ যেন অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন যা দেখছি মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর এই কার্পেটটা সরিয়ে আমাকে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমার মেয়ে এই জায়গাতে খেলাধুলো করে, সেই কারণে এই জায়গাটা না খুব বেশি নোংরা হয়। যতই বেশি পরিষ্কার করে রাখি না কেন, দিনের শেষে ওই কার্পেটের ওপরে একটু একটু ময়লা থেকে যায়। আর প্রত্যেক দিন তো কার্পেট উঠিয়ে ক্লিন করা সম্ভব হয় না, সেই কারণে ভাবছি কিছুদিন ছাড়া ছাড়া কার্পেটটা উঠিয়ে ঝাড়াঝুড়ি করে আবার সেই জায়গাটা পরিষ্কার করে রেখে দেবো। আর আজকে কিন্তু সোফাটাও একটু ভালো করে সরিয়ে তার নিচে ভালো করে ঝাড়ু মোছা করে নিচ্ছি। তার কারণ কি জানেন, কালকে আমার মেয়ে না হাত থেকে কাঁচের গ্লাস ফেলে দিয়েছে, তো গোটা লিভিং রুমে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। যতটা পেরেছি পরিষ্কার করেছি, তবে আজকে ভাবলাম এই সোফা টোফাগুলো সরিয়ে কিংবা ওই কার্পেটটা সরিয়ে ভালো করে ক্লিন করে দিই। তা না হলে ওই ছোটো ছোটো কাঁচের টুকরো পড়ে থাকলে কখনো যদি ওর পায়ে লাগে ও খুব ব্যথা পাবে। তো সেই কারণেই কাজটা একটু বেশি বেড়ে গেল। আর এই তো এখানটায় মোটামুটি সব কিছু ঝাড়াঝুড়ি করে নিয়েছি। আর এখন এই টেবিলটা না একটু কলিং দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। যদিও এর ওপরে একটা সাদা রঙের কাভার দিয়ে রাখি, তারপরেও না এই টেবিলে একদম আস্তরণ পড়ে যায় ধুলোর। আপনি যদি 1 দিন 2 দিন ছাড়া না পরিষ্কার করেন, তাহলে সেই আস্তরণটা হাত দিয়েও তোলা যায় আর কি। আমি যেহেতু রাস্তার একদম কাছে থাকি, সেই জন্য এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা না আমার জন্য অনেক বেশি বেড়ে গিয়েছে। একটুখানি ভেতর দিকে থাকলে হয়তো 1 দিন 2 দিন ছাড়া ছাড়া না করলেও চলতো, সপ্তাহে 1 দিন
কিংবা 2 সপ্তাহে 1 দিন করলেও চলতো। তবে যেহেতু একদম রাস্তার কাছে থাকি, ধুলোগুলো না চোখে দেখা যায়, সে কারণে আমিও একদম পারি না। এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আমাকে মোটামুটি প্রত্যেক দিনই করতে হয়। আপনারা ভিডিওতে হয়তো প্রত্যেক দিনই দেখেন আমি বাড়ির কোনো না কোনো অংশ একটু একটু করে পরিষ্কার করছি। আমি আবার এই জিনিসটাতে না খুব বেশি বিশ্বাস করি যে একদম নোংরা না করে একটু একটু নোংরা থাকতে থাকতে যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে কাজ আমার মনে হয় অনেক বেশি কমে। যদি খুব বেশি নোংরা হয়ে যায় সেই কাজটা করতেও দেখা যায় অনেক বেশি সময় লাগে আর নিজেরও অনেক বেশি পরিশ্রম হয়। তো যাই হোক, আমি লিভিং রুমটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। হাজব্যান্ড অফিস বেরিয়ে গিয়েছে, হাতে একটুখানি সময় আছে দেখলাম। সকালবেলা আমি ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ভালো করে এখন শুকোতে দিয়ে দিলাম। আজকাল আবার আমাদের এই বারান্দাতে এত বেশি হাওয়া আসে উত্তরে, তো এই জায়গাটাতে জামা কাপড় দিলে মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যায়। পিঙ্কি সাহা দিদি ভাই আগের ভিডিওতে কমেন্ট করেছে, গতকাল তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, তোমার কথা শুনতেও খুব ভালো লাগলো, তোমার শোনামার জন্য অনেক ভালোবাসা রইল। দিদি ভাই তোমার জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা রইল। এই যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে এইটুকু সময় দাও, আমার পাশে থাকো, আমার কথা শোনো, আমার কথা শুনে তোমাদের এত বেশি ভালো লাগে, সেটার জন্য সত্যি আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ভগবানের আশীর্বাদে তোমাদের মতো অনেক ভালোবাসার মানুষ আমি এই জায়গা থেকে পেয়েছি, তো এদেরকে আমি একদমই হারাতে চাই না। আমি হয়তো প্রত্যেক দিনই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই, তবে ভাবি কি প্রত্যেক দিন একই একই কথা বললে আপনারাও বোর ফিল করবেন, সেই জন্য একদিন ছাড়া ছাড়া আপনাদের কাছে আমি এটা প্রকাশ করতে চাই যে আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি, আপনারা যে আমাকে এত ভালোবাসা দেন। আর এই তো আমি কিন্তু এখানটা আরও একটা কাজে লেগে পড়েছি, মেয়ের এই খেলনার জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। এগুলো অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল। আজকালের এই জায়গাটা না এত বেশি পরিপাটি করে আমি রাখি না, প্রত্যেক দিন বলতে পারেন 5 থেকে 6 বার বা তারও বেশি এই জায়গাটা আমার মেয়ে নোংরা করে। আর প্রত্যেক দিন আপনি কতবার ভালো করে গোছাবেন বলুন তো? তো কোনো রকম করে একটু গুছিয়ে রাখি আর কি, যাতে বাইরে থেকে দেখতে খুব একটা বেশি মেসি না লাগে, খারাপ না লাগে। আর এই তো এখন কিন্তু শেষমেশ বিকেলের ঝাড়ুটাও একদম দিয়ে নিচ্ছি, কারণ মেয়ের সাথে একটুখানি রেস্ট নেবো ভাবছি। বিকেলবেলা ও একদমই আমাকে উঠে কাজবাজ করতে চায় না, আমিও ভাবি ওই টাইমটায় ও একটুখানি টানা ঘুমোলে সন্ধ্যাবেলাটা আমার সাথে একটু ভালো করে থাকবে, যেহেতু সন্ধ্যাবেলাটা ওর বাবা অফিস চলে গেলে আমাকে পুরোটা টাইম একা নিয়ে কাটাতে হয়, আর এতগুলো ঘন্টা মেয়েকে নিয়ে একা কাটানো মানে অনেক বেশি চাপের হয়ে যায় আমার জন্য। তো এই জন্য বিকেলবেলাটা ওকে ভালো করে ঘুম পাড়িয়ে দিই, যাতে সন্ধ্যাবেলা খুব বেশি কান্নাকাটি না করে। পূজা বাগানি আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার কথাগুলো শুনেও খুব ভালো লাগলো, আমার শরীর খারাপ করলে চেষ্টা করব তোমার মতো করে মনে সাহস আনার। হ্যাঁ গো, এই জিনিসটা করে দেখো, আশা করি তুমি অনেক বেশি উপকার পাবে। আমি তো আমার শরীর খারাপে সবসময় নিজেকে অনেক বেশি স্ট্রং রাখার চেষ্টা করি। আমি এটাও শুনেছি অনেক বড় বড় রোগ অসুখ বিসুখ অনেক মানুষের মানসিকতার কাছে না হেরে যায়, তো সেই কারণে শরীর খারাপ থাকলেই কিন্তু নিজেকে অনেক বেশি স্ট্রং রাখার চেষ্টা করবে। আর তুমি ইউটিউবে নতুন এসেছো, সেটার জন্য তোমাকে অনেক বেশি শুভকামনা রইল। আপনারা যারা আমার চ্যানেলে রয়েছেন তারা কিন্তু অবশ্যই নতুনদের পাশে থাকবেন আর সবাইকে অনেক বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আরও কয়েকটা কাজ সেরে নিলাম। একদম জামা কাপড়গুলো ফোল্ড করে নিয়েছি, তার সাথে আমার একটা নতুন কুর্তি ছিল সেটাও একদম আয়রন করে রেখে দিচ্ছি। আমার আবার এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না, সেই কারণে প্রত্যেক দিন একটা দুটো জামা বেরোলেও না আমি আয়রন করে রেখে দেওয়ার চেষ্টা করি। হাজব্যান্ডেরটা তো রোজই করতে হয়, আমারটা খুব একটা বেশি করা হয় না, এই মাঝে মধ্যে ভালো জামা কাপড় থাকলে তবেই আয়রন করি। আর এই সেটটাও না অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল, তো সেটাও একদম পরিষ্কার করে রেখে দিলাম। আগের ভিডিওতে পপি দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছে। তো দিদিভাই, তোমাকে এই মুহূর্তে বলবো অনেক বেশি স্ট্রং থাকো আর নিজের পরিবারের কাছে থেকো। আর তোমার বাবার জন্য আমি ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করব, উনি যেখানেই থাকেন না কেন ঈশ্বর যেন ওনাকে খুব ভালো রাখেন। আর এখন না গাছগুলোতে একটু চাল আর ডাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।